আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের ভার্সিটি খ বাংলা প্রথম পত্রের একটি কবিতা ফেব্রুয়ারি 1969 কি কি প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং সেগুলোর সাথে আসলে আমরা ব্যাখ্যাগুলো জানলে আমাদের যে টপিকটা সেটা সম্পর্কে অনেক ধরনের ক্লিয়ার হবে। এবং একটা জিনিস আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, ফেব্রুয়ারি 1969 হচ্ছে ভার্সিটি খ এবং এইচএসসির জন্য কিন্তু একইভাবে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা যেহেতু ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এটাকে একদম 5 স্টার দিয়ে আসতে পারো। এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেহেতু এটা একটা চেতনা সাথে সম্পর্কিত কবিতা। সো এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা যদি একটু ফেব্রুয়ারি 1969 প্যাটার্নটা দেখি, এটাকে 3 স্টার দেওয়া হয়েছে, দো এখানে আমি 5 স্টার দিয়েছি। আমরা হচ্ছে একটা কমিয়ে দিই, দুইটা কমায় দিই, 3 করে দেই। ঢাকা ভার্সিটিতে দেখো ইউনিটে 22, 23, 20, 21, 17, 18 অর্থাৎ 2 বছর পর পর বা 3 বছর পর পর কিন্তু কোয়েশ্চেন আসে, এবং তোমাদের কিন্তু 2 বছর পর চলে আসছে। সো ফেব্রুয়ারি 1969 আসার সম্ভাবনা খুব বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে। সিইউতে দেখো 23, 24, 22, 23, 21, 22, 20, 21, 19, 20, 18, 19, 16, 17, 15, 16 কোয়েশ্চেন এসেছে। জেইউতে দেখো 23, 24 কোয়েশ্চেন আসছে। জিএসটিতে 23, 24, 22, 23 এবং 21, 22 কোয়েশ্চেন আসছে। সো এই ভার্সিটি গুলোতে যাদের খুব বেশি আগ্রহ রয়েছে এবং তোমাদের আগ্রহ যেহেতু এটার সাথে অনেক বেশি সম্পর্কিত, তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে নিবা। সো আমরা প্রথম কোয়েশ্চেনটাতে চলে আসি। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনীয়? একটা জিনিস একটু মনে রাখবা, সেখানে হচ্ছে দুটো বিষয়। এখানে যেহেতু বর্ণমালার কথা বলা হয়েছে এবং আরেকটা হচ্ছে ফুল, তাহলে বর্ণমালাকে সবসময় মনে রাখবা যে সালামের হাত থেকে অবিনাশী নক্ষত্রের মতো, কিন্তু অবিনাশী নক্ষত্রের মতন বর্ণমালা ঝরে পড়ে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই বর্ণমালাকে তুলনা করা হয়েছে নক্ষত্রের সঙ্গে, ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে বাংলা ভাষাকে। এটা তোমরা শব্দার্থের মধ্যে পেয়ে যাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। ফুল একটা আলাদা টার্ম, কৃষ্ণচূড়াও একটা ফুল, কিন্তু কৃষ্ণচূড়াকে যতবার বলা হয়েছে সেটাকে কিন্তু চেতনার সাথে সম্পর্ক দেখিয়ে বলা হয়েছে যে এটার সাথে এটার মিল রয়েছে। তো তোমরা যখন পড়বা তোমরা অবশ্যই খুব কেয়ারফুলি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার সঙ্গে আমার চেতনাকে সম্পর্ক দেখানো হয়েছে, বর্ণমালার সঙ্গে নক্ষত্রের সম্পর্ক দেখানো হয়েছে, এবং ফুলের সঙ্গে হচ্ছে বাংলা ভাষার সম্পর্ক দেখানো হয়েছে। তো সবাই এটা বুঝতে পারছো, নক্ষত্র। এবং আরো বাকি যে 3টা অপশন রয়েছে, এটা দেখো, এটা লেজ কিন্তু অনেক লম্বা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কতবার এসেছে, ঢাকা ভার্সিটি এই ইউনিটে এসেছে, সিইউ এই ইউনিটে এসেছে, মানে এটা আসলে অসংখ্যবার এসেছে। তো এটা নিয়ে কোনো পেরেশানি নাই। তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে অপশনগুলো দেখবা, পর্বত একবারও উল্লেখ নাই, শিলাখণ্ড তো নাই, নীলমেঘ নাই। তো এটার অ্যান্সার নক্ষত্র ছাড়া অন্য কোনটা হওয়ার সম্ভাবনা কম। 21-এর কৃষ্ণচূড়া কি? 21-এর কৃষ্ণচূড়া হচ্ছে চেতনার রং। 21-এর কৃষ্ণচূড়ার যে লাল রং, এটাকে চেতনার রং বলা হয়েছে। চেতনাটা আসলে কিসের একটু যদি আমি বলি, পটভূমি এবং প্রেক্ষাপট। পটভূমি এবং প্রেক্ষাপট দুটো শব্দ একটু মাথায় রাখবা। পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। 1952 সালের যেই ভাষা আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে এটার পটভূমি। ঠিক আছে? আর প্রেক্ষাপট হচ্ছে 1969 সালের যে গণ আন্দোলন বা গণজাগরণ ছিল। আমার কথাগুলো একটু ভালো মতন বুঝবা, তাহলেই হচ্ছে তোমরা অ্যান্সার করতে পারবা। সো দেখো, একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো প্রশ্নের উত্তর দেওয়া শিখছি। 21-এর কৃষ্ণচূড়া কিসের রং? চেতনার রং। কেন আসলে সেটা বলা হয়েছে? দেখো, আমি যখন একটা কবিতা লিখবো সেটা নিশ্চয়ই একটা বিষয় থাকবে, সেটার একটা বিষয় থাকবে বা প্রেক্ষাপট থাকবে। তাহলে প্রেক্ষাপটটা হচ্ছে 1969 সালের গণ আন্দোলন, কিন্তু সেটার সাথে কি আমি কোনো কিছুকে মিলিয়ে লিখেছি বা আমি কি কোনো কিছুর স্মৃতিকে টেনে এনেছি? অবশ্যই। প্রেক্ষাপটটা লেখার জন্য আমি কোন স্মৃতিটাকে টেনে এনেছি? প্রেক্ষাপটটা লেখার জন্য আমি কোন স্মৃতিটাকে টেনে এনেছি? ওই যে শহীদের রক্তের বুদবুদ, সালাম বরকত। তাহলে পটভূমিটা কি বা ইতিহাসটা কি? 52 ভাষা আন্দোলন। ঠিক আছে? আচ্ছা,
তাহলে তোমাদেরকে যখন বলা হবে তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতার বিষয় কি, বিষয় হচ্ছে বা বিষয়বস্তু কি, কেউ যদি জিজ্ঞেস করে বিষয়বস্তুটা কি, তাহলে আমি বলবো যে 1952 সালের ভাষা আন্দোলনের নিরিখে, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের সাথে কম্পেয়ার করে 1969 সালে যে গণ আন্দোলন বা গণজাগরণ হয়েছে সেটাকে আমি সেটার সম্পর্ক দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দুটো বিষয়, সেটা হচ্ছে সালামের মুখ, সালামের চোখ এবং সালামের হাত। ঠিক আছে? সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের চোখ আজ আলোকিত ঢাকা। এইখানে দেখো আমিও একটু সমস্যায় পড়ে গেলাম, কারণ এটা হচ্ছে বানান। এটা আলোকিত, এটা আলোচিত, বইয়ে কোথাও আলোকিত বলতে কোনো শব্দ নেই, আছে আলোচিত। তাহলে সালামের চোখ আজ আলোচিত ঢাকা, এবং সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে কিসের মতন? নক্ষত্রের মতন। অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে কিসের মতন? নক্ষত্রের মতন। ঠিক আছে? সালামের হাত থেকে ঝরে পড়ে, ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা কিসের মতন? সেটা আমরা একটু আগেই দেখেছি, নক্ষত্রের মতন বর্ণমালা ঝরে পড়ে। ঠিক আছে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে পড়ে? অবিনাশী বর্ণমালা। একটু আগেই দেখিয়েছি এবং এটার ব্যাখ্যাও করেছি। অবিনাশী বর্ণমালা মানে কি? অবিনাশী মানে হচ্ছে যার বিনাশ নেই। তাহলে অবিনাশী বর্ণমালা মানে কি বলছিলাম? যার বিনাশ নেই। অবিনাশী বর্ণমালার যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে যখন আমরা কথা বলতে আসব, একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কয়জন ভাষা শহীদের নাম বলা হয়েছে, এবং কয়জন ভাষা শহীদের নাম বলা হয়েছে সেটা বলতে গেলে অবশ্যই আমাদের বলতে হবে যে 28টি চরণ রয়েছে এই কবিতাতে। 28টি চরণের মধ্যে দুইজন ভাষা শহীদের নাম বলা হয়েছে। একজনের নাম হচ্ছে সালাম, একজনের নাম হচ্ছে বরকত। বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে যে সালাম মানে কয়জন ভাষা শহীদের নাম রয়েছে, কয়টি চরণ রয়েছে। তো সালামের নামের তিনটে সিগনিফিকেন্স আমরা দেখেছি, সালামের মুখ, চোখ, হাত। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সালাম রাজপথে নেমে যে আন্দোলন করে, শূন্যে তোলে ফ্ল্যাগ। তাহলে সালামই হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে শূন্যে ফ্ল্যাগ তোলে। শূন্যে ফ্ল্যাগ তোলে। আর বরকতের নাম, সালামের নাম টোটাল আছে 4বার। একবার হচ্ছে সালামের মুখ হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের হাত থেকে ঝরে অবিনাশী বর্ণমালা নক্ষত্রের মতন, তারপর হচ্ছে সালাম শূন্য ফ্ল্যাগ তোলে, সেটা টোটাল 4টা লাইন। আর 4বার সালামের কথা আছে, সালামের কথা আছে টোটাল 4বার। আর বরকতের কথা আছে কিন্তু 2বার। একবার হচ্ছে বরকত গাঢ় উচ্চারণে বলে যে দুঃখিনী মাতার অশ্রু জলে হৃদয়ে হরিত উপত্যকায় কি হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে যে রাজপথে যে বুক পেতে দেওয়া, বুক পেতে দেওয়া। আরেকটা হচ্ছে গাঢ় উচ্চারণে সে আসলে কি বলে, সে যে আমাদের যে অবিনাশী বর্ণমালা সেটা গাঢ় উচ্চারণে বলে। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার সাথে অনেক বেশি সম্পর্কিত। তারপর আমরা যদি আসি হরিত উপত্যকা মানে কি? হরিত মানে সবুজ, রঙের বিষয়টা কিন্তু খুব খেয়াল করবা। পিত মানে হলুদ, পিত মানে হলুদ। তো হরিত শব্দটা আসলে কেন এসেছে? প্রথমে ঝলমলে শব্দটাতে আসি।
তোমরা যখন লাল সালু পড়বা তখন কিন্তু তোমরা অবশ্যই জানবে যে লাল সালুতে যে মোদাচ্ছের পীরের মাজারটি রয়েছে সেটা কিন্তু ঝালর কাপড় দিয়ে ঢাকা। তো ঝালর কাপড় মানে হচ্ছে ঝলমলে কাপড়, হলুদ মানে হচ্ছে পিত কালার। পিত্তথলি, পিত, পিত্তথলির সাথে সম্পর্কিত যে অসুখটি রয়েছে যেটাকে আমরা জন্ডিস বলি, এই জন্য দেখবে জন্ডিস হলে চোখ টোক হলুদ হয়ে যায়। হরিৎ মানে হচ্ছে সবুজ, হরিৎ মানে কি সবুজ। তাহলে রক্তের সঙ্গে সম্পর্ক আছে লাল। এমনকি তোমরা যখন অপরিচিতা পড়বা সেখানে তোমরা দেখবা যে প্রদোষ, ঠিক আছে, প্রদোষের সবুজ আলো, প্রদোষ, প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা। তোমরা যারা ফেলুদা পড়েছো তোমরা জানো ফেলুদার আসল নাম হচ্ছে প্রদোষ চন্দ্র মিত্র, মিত্র বা মিত্তির, মানে হচ্ছে প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, আবার সন্ধ্যাতে যখন উচ্চারণ জিজ্ঞেস করবে তখন কিভাবে বলবো? শোন। ফেব্রুয়ারি 1969 কবিতায় চেতনার রং হচ্ছে লাল। কৃষ্ণচূড়ার রং আমি একদম শুরুতে দেখো বলেছিলাম এভাবে পড়লে তোমাদের জন্য অনেক ইজি। কৃষ্ণচূড়া হচ্ছে লাল। এবং আমরা যখন তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে একটা কথা বলেছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়লেই কিন্তু একটা টপিকের উপর 80% প্রিপারেশন শেষ হয়ে যায়। কারণ প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোতে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এক একটা অ্যানালাইসিস আমাদের দেখো কতগুলো লাইন বের হয়ে আসছে এবং কতগুলো প্রশ্নের আলোকে আমরা আরো কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং তোমরা যখন সামনে আগাবা তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবা। সো 21-এর কৃষ্ণচূড়াকে কবি কিসের রং বলেছেন? অবশ্যই চেতনার রং, চেতনার রং বলেছেন। এবং চেতনাটা কিসের? চেতনাটা হচ্ছে দেশপ্রেম ও গণজাগরণ। ঠিক আছে, ওকে। দেশপ্রেমটা কেন? কারণ আমি তোমাদেরকে একটু প্রেক্ষাপটটা যদি একটু বলি, 1968 সালে তোমরা 52 দিনগুলির পড়েছো। 1968 সালে 3রা জানুয়ারি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একটা মামলা করা হয়। আমি একটু প্রেক্ষাপটটা একটু বলি তাহলে হয়তো ক্লিয়ার হবে। 1966 সালে, ফার্স্টে সালওয়াইস আসি। 1966 সালে, 1966 সালে শেখ মুজিবুর রহমান 5 ফেব্রুয়ারি লাহোরে অনানুষ্ঠানিকভাবে 6টা দফা ঘোষণা করেন। কি করেন? 6টা দফা ঘোষণা করেন। এবং সেই দফাগুলোতে আসলে কি ছিল? সেই দফাগুলোতে ছিল যে কিভাবে কিভাবে পাকিস্তানি শাসকেরা শোষকের মতন আমাদের উপর নির্যাতন করছে, আমাদেরকে তারা শেষ করে দিতে চাচ্ছে, নিপীড়ন করতে চাচ্ছে। এবং সেইখানে সেই ঘোষণা বা বিভিন্ন যে বক্তৃতা 6টা পয়েন্ট বলেছেন সেটাকে তিনি দফা আকারে অর্থাৎ লিখিতভাবে 6 দফা 23 মার্চ উনি, আচ্ছা ঘোষণাটা কোথায় করেন? লাহোরে। 23 মার্চ উনি এটা আনুষ্ঠানিক ঘোষণা করেন। কি করেন? আনুষ্ঠানিক ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেন। এবং মজার ব্যাপার হচ্ছে মানে এইটার পরে হচ্ছে তারা কেঁপে ওঠে। তারা বুঝতে পারে যে 6 দফা আসলে বাঙালিদেরকে যে এতদিন আমি নির্যাতন করেছি, বাঙালিদেরকে যে নিষ্পেষণ করেছি সেই জিনিসটা প্রতিফলিত হয়েছে। তাই 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এবং এটাকে কিন্তু ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়, যেটা কিন্তু তোমাদেরকে দেখবা জিকে ক্লাসে বেশ ভালোভাবে পড়ানো হচ্ছে। এবং 7ই জুন হচ্ছে 6 দফা দিবস। তোমরা রিসেন্টলি আমাদের ফেসবুক যে গ্রুপটি রয়েছে ভার্সিটি খ, সেখানে দেখবা 7ই জুন নিয়ে বেশ কিছু লেখা হয়েছে। কেননা 6 দফা নিয়ে আসলে বিভিন্ন সময় আন্দোলন শুরু হয়েছিল, বাট এই দিন পাকিস্তানি সরকার হচ্ছে গুলি করতে বলে এবং মনুমিয়া সহ আরো অনেকেই শহীদ হন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে শেখ মুজিবুর রহমানের উপর পাকিস্তান সরকারের একটা মানে বদ নজর পড়া শুরু করে এবং তারা তাকে বিভিন্নভাবে গ্রেফতার করে মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করে। এরই পরিপ্রেক্ষিত হচ্ছে 1968 সালে আমি দেখিয়েছি জানুয়ারি মাসে তার বিরুদ্ধে একটা মামলা হয়। তিনি সহ 35 জনের বিরুদ্ধে, টোটাল কয়জন? 35 জনের বিরুদ্ধে একটা মামলা করা হয়, যে মামলাটার নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। মামলাটার নাম কি? রাষ্ট্র বনাম শেখ মুজিব
রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। এবং ওই সময় কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছেন আইয়ুব খান। আইয়ুব খান শেখ মুজিব সহ যারা টোটাল 35 জনকে কি করেন, পাকিস্তানের মানে যে কারাগার রয়েছে সেখানে না নিয়ে সেনানিবাসের কারাগারে নিয়ে যাওয়া হয়। এবং এই কারাগারটার নাম হচ্ছে, এটা বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থিত। ঠিক আছে, ঢাকা সেনানিবাস জাদুঘর বলা হয়, যেটা আগরতলা, মানে এই ষড়যন্ত্র একটা যে মামলাটা করা হয়েছিল সেটার বিরুদ্ধে সেটার সাক্ষী গ্রহণ করে। And মামলাটা কি ছিল? মামলাটা কি? মামলাটা হচ্ছে শেখ মুজিব এবং বাকিরা ভারতের আগরতলায় বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই কারণে মামলাটার নাম পরবর্তীতে ফেমাস হয়ে যায় আগরতলা ষড়যন্ত্র মামলা নামে, যদিও এই মামলাটার আসল নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। সো মামলা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, এখন সবাই বলে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে, শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। এটা করতে করতে 1969 সাল চলে আসলো। তো 1969 সালে জানুয়ারি মাসে, 20 জানুয়ারি, ঢাকায় একটা স্থান আছে, এটা নাম হচ্ছে আসাদ গেট। আসাদ গেটের আগের নাম ছিল আইয়ুব গেট। আইয়ুব গেটে বিশাল বড় মিছিল, পুলিশ গুলি চালালো। সেই সময় আসাদ নামে একজন লোক শহীদ হলেন। এবং আসাদের মৃত্যুর পর পর পুরো বাংলার প্রতিটা ঘরে কাঁপুনি শুরু হলো যে শেখ মুজিবকে মুক্তি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এরই পরিপ্রেক্ষিতে 24 জানুয়ারি, তোমরা সবাই জানো, নবকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থী মতিউর আন্দোলনের শহীদ হন। আন্দোলনে শহীদ হন। এবং 24 জানুয়ারিতে আন্দোলন তীব্র হয়ে যায়। এতদিন আন্দোলনটা ছিল শেখ মুজিবকে মুক্তি দিতে হবে, কারণ শেখ মুজিবই পারবেন বাঙালির মুক্তির সনদকে বাস্তবায়ন করতে। এখন পুরো আন্দোলন হয়ে গেছে আইয়ুব খানের পতন চাই, আইয়ুব শাহী বলতো, আইয়ুব শাহীর পতন চাই। তাই 24 জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস, কারণ সেদিন আন্দোলন অভ্যুত্থানে, গণ আন্দোলনে রূপ নিয়েছিল। গণ অভ্যুত্থান দিবস, ঠিক আছে, গণ অভ্যুত্থান দিবস, ঠিক আছে, ওকে। তারপর জেলের মধ্যে, ফেব্রুয়ারি মাসে জেলের মধ্যে হচ্ছে বঙ্গবন্ধুর সাথে একজন কয়েদি ছিলেন যার নাম হচ্ছে 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি কারাগারে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল রয়েছে সে একটি হলের নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক হল। তো 18 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক, তাকে জেলখানার ভেতরে হত্যা করা হয়। এবং 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শহীদ ডক্টর শামসুজ্জাহা, কেমিস্ট্রি, শামসুজ্জোহা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিলেন। তোমরা তোমাদের শব্দ শব্দার্থে দেখবে শামসুজ্জোহা স্যারের নাম আছে, তিনি শহীদ হন। এবং শামসুজ্জোহাকে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী। কে? প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? শহীদ শামসুজ্জোহা। এরপর আন্দোলন এত বেশি তীব্র হয়ে গেছে যে পাকিস্তান সরকার 22 ফেব্রুয়ারি শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। ঠিক আছে, শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। এতক্ষণ তোমরা খেয়াল করবা, আমি কিন্তু শেখ মুজিব শেখ মুজিব বলছিলাম বারবার, কারণ ওনাকে যে আমরা বঙ্গবন্ধু নামে ডাকি, সেই বঙ্গবন্ধু নামটা কিন্তু দেওয়া হয়েছে 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে জনসভায় তোফায়েল আহমেদ, সেই সময় ডাকসুর সভাপতি, ডাকসু মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, তোফায়েল আহমেদ সবার সামনে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। ঠিক আছে, সো এই দেশপ্রেমের যে বিষয়টা, যে আমাদেরকে যে নিষ্পেষণ করা হচ্ছিল, তোমরা সেই সময় দেখবা বিভিন্ন ধরনের লেখা ছিল যে সোনার বাংলা শ্মশান কেন, বৈষম্য, সেই জায়গা থেকে আসলে এই অভ্যুত্থান আন্দোলনটা উঠে এবং সেটা 1969 গিয়ে তীব্র হয়। এবং এই গণ আন্দোলনটা আসলে শুরু হয়েছিল 52 সালে। কত সালে? 52 সালে। কেন? ভাষা, ভাষার কারণে যে জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল,
যে এমন একটা সময় শুরু হয়ে গেল যে জাতীয়তাবাদ, যে বাঙালি জাতীয়তাবাদ, আমরা বাঙালি, আমরা কেন নিষ্পেষিত হব, আমরা কেন অধিকার থেকে বঞ্চিত হব, সেই চেতনাটা আমরা আবার 69 সালে আন্দোলনে দেখতে পাই, যেটা কবি চেতনার সঙ্গে এভাবে সম্পর্ক করেছেন। সেই ফুল আমাদের প্রাণ, কবিতায় ফুল হচ্ছে বাংলা ভাষা। একটু আগেই বলছিলাম প্রত্যেকটা জিনিসের মধ্যেই দেখবা একটা সম্পর্ক রয়েছে, এবং আমি এখানে দেখিয়েছি যে ফুলটা কিভাবে সম্পর্কিত। সো লিখবো, ফেব্রুয়ারি 69 কবিতায় কি তছনছ হচ্ছে? কমলবন তছনছ হচ্ছে। কমলবন মানে কি? মানবিক, মানবিক, মানবিকতা, ন্যায়, কল্যাণের জগৎ। অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন যে পাকিস্তানিদের হামলায় মানুষের মধ্যে যে মানবিকতা, তাদের এই হামলাটা, তাদের এই যে পাকিস্তানিদের যে হামলা, পাকিস্তানিদের যে নির্যাতন, এটা কিন্তু অমানবিক ছিল, অন্যায় ছিল, অকল্যাণকর ছিল। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই সব কিছুকে তছনছ করে দিয়েছে, কবি এটা বুঝিয়েছেন। কত সালে কোন পত্রিকায় শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা। দুটো জিনিস একটু, তিনটে সাল একটু মনে রাখবো। 1957 সাল, 1964, 1964 সাল, 1949 সাল। উনি তার চাকরি শুরু করেন কিন্তু মর্নিং নিউজ পত্রিকায়। কি পত্রিকায়? ডেইলি বা দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় শুরু করেন। এরপর 1964 সালে তিনি কিন্তু দৈনিক পাকিস্তানে যোগ দেন। কোথায়? দৈনিক পাকিস্তানে, যা দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু দৈনিক বাংলা নামে রূপ পায়, এবং এটা উনি পরবর্তীতে সম্পাদনাও করেন। এবং 1949 সালে দেখো, 57, 64 থেকে 57 গেলে কত থাকে? 7, 7-এর সাথে 7 গুণ করো, কত হয়? 1949। 49 সালে তার প্রথম কবিতাটা প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলা। দুইটা দৈনিক হইলেও কিন্তু সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল, মানে উইকলি, 7 দিনে একবার প্রকাশিত হইতো, আর এগুলো তো ডেইলি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমি। এটা তো তোমরা পাঠ পরিচিতিতেই পেয়েছো, এবং ওনার কাব্যগ্রন্থগুলো একটু আমরা মনে রাখবো। এখানে আমরা 4টা কাব্যগ্রন্থ পেয়েছি, বইয়ের টোটাল 9টা কাব্যগ্রন্থ আছে। এর মধ্যে আহ বাকি যেগুলো আছে, অদ্ভুত, অদ্ভুত এর মধ্যে বাকি, এর মধ্যে বাকি যেগুলো আছে, অদ্ভুত, উটের পিঠে চলেছে স্বদেশ থেকে শুরু করে আহ নিরালোকে দিব্যরথ, দিব্যরথ, নিরালোকে, নিরালোকে, নিরালোকে দিব্যরথ, তারপর হচ্ছে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, তারপর হচ্ছে রৌদ্র করটিতে। এইগুলো একটু মাথায় রাখলে এখান থেকে পরীক্ষা দেখবা বারবার আসবে যে কোনটা শামসুর রহমানের কাব্যগ্রন্থ না, কোনটা শামসুর রহমানের বানানটা একটু খেয়াল করব, শামসুর রাহমান কিন্তু, হ্যাঁ, রহমান না, শামসুর রহমানের কাব্যগ্রন্থ, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। সো নিরালোকে দিব্যারত অলরেডি আমি একবার লিখে ফেলছি। সো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, ব্যবহৃত চরণটি জাতীয় জীবনের কোন দিকটি ফুটে তুলে? এটা হচ্ছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আবারও বলছি যে প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট, প্রেক্ষাপট এবং পটভূমি। তাহলে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া কেন? 1952 সালের যে ভাষা আন্দোলনে শহীদরা রক্ত দিয়েছিল, সেটা জাতীয় জীবনের আহ আমাদের যে ভাষা আন্দোলন বা জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা, সেটাকে নির্দেশ করে। So আমরা এটা অ্যান্সার দিব, ভাষা আন্দোলন। একটা জিনিস একটু, থরে থরে শহরের পথে, আমরা জানি শব্দদ্বিত্ব যে রয়েছে সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, একটা হচ্ছে ধন্যাত্মক, আর একটা হচ্ছে পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত, আচ্ছা। অনুকার দ্বিত্ব মানে কি? ধরো অনুকার,
মানে অনুকরণে হয়েছে, ছাগল টাগল, পাগল ছাগল, হ্যান ত্যান, জ্যান ত্যান, এই যে অনুকরণে হচ্ছে, একই রকম না কিন্তু অনুকরণ করছে, ছাগল টাগল, পাগল ছাগল, এই সবগুলো হচ্ছে অনুকার। ধন্যাত্মক, এই যেমন শো শো করে সে ছুটে চলছে, হো হো করে হেসে উঠছে, এই যে আমি বলছি যে হাসির ধ্বনিটা, হাসির ধ্বনিটা, তারপর ধরো হি হি করে হেসে উঠছে, হাসির ধ্বনিটা কেমন হচ্ছে, শোঁ শোঁ করে ছুটে চলছে, ছুটে চলার ধ্বনিটা কেমন শোনাচ্ছে, এই সবগুলো হচ্ছে ধ্বন্যাত্মক। আর পুনরাবৃত্ত মানে কি, আবৃত্তির সময় যেটা রিপিট হয়। যেমন তোমরা সবাই পড়েছো সোনার তরীতে থরে বিথরে একটা কথা বলা হয়েছে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি থরে থরে, থর মানে হচ্ছে স্তর, থর মানে কি স্তর, তাহলে স্তরে স্তরে, এটা দেখো আবৃত্তির সুবিধার জন্য হয়েছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে পুনরাবৃত্ত বৃত্ত। আচ্ছা, পুনরাবৃত্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, এখানে অর্থালঙ্কারের মিল রয়েছে, শব্দালঙ্কার আর অর্থালঙ্কারের মধ্যে পার্থক্যটা যদি আমি একবার বুঝাই দেই তাহলে তোমরা এটার অ্যান্সারটা নিজেরাই বুঝতে পারবা। যেমন আমি যদি বলি কাকের মতো কালো, দেখো কাক একটা শব্দ, কালো একটা শব্দ, দুইটার মধ্যে শব্দগত মিল আছে, ঠিক আছে, কাকের মতো কালো শব্দগত মিল আছে, কিন্তু আমি যদি বলি চুল তার কবেকার বিদিশার নিশা, নিশা মানে মানে বিদিশা হচ্ছে সন্ধ্যা, নিশা মানে হচ্ছে অন্ধকার, চুল কালো, অন্ধকারও কালো, আমি এটা কি কোনোভাবে মিলে, দেখো কাক কালো দুইটাতে শব্দের মিল আছে, কিন্তু চুল আর নিশার মধ্যে কোনো মিল আছে, মিল আছে, কিভাবে মিল আছে, অর্থগতভাবে মিল আছে, এই যে অর্থের মিলটা দেখানো, সেটা হচ্ছে অর্থালঙ্কার। এই যে নক্ষত্রের সঙ্গে অবিনাশী বর্ণমালার যে মিল, এটাতে কোনো মিল দেখছি আমরা শব্দগত, না, কিন্তু আমরা এখানে অবিনাশী বর্ণমালার মিল পাচ্ছি, এখানে ছন্দের বিষয়টা আসে না, কারণ ছন্দ হচ্ছে মত, বর্ণমালা, ছন্দের কোনো মিল নাই, অন্তে কোনো মিল নাই, শব্দ অলংকার এবং অর্থ অলংকারে কনফিউজ হয়ে যাবা, তো এখানে শব্দগত কোনো মিল নাই, ঠিক আছে। সালামের মুখ আজ বারবার এটা নিয়ে আসছে, সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা, আর সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আমরা যদি শামসুর রহমানের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থটা একটু দেখি, শামসুর রহমানের প্রথম প্রকাশিত যে কাব্য গ্রন্থটি রয়েছে, শামসুর রহমানের যে প্রথম কাব্যগ্রন্থটি রয়েছে সেইখানে এই কনফিউশনটা কিন্তু দূর করতে হবে। সো প্রথম কথাটা হচ্ছে প্রথম গান দ্বিতীয় দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এবং একটু আগে আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমি লিখেছিলাম অদ্ভুত উটের পিঠে, এটা কিন্তু একটা বিখ্যাত কবিতা, মানে কাব্যগ্রন্থের নাম, যেহেতু এটা খুব বেশি ইউজ হয় আর কি, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আচ্ছা, শহরের পথে থরে থরে কি ফুটেছে, আবার থরে থরে আসছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া এটা দেখে কবি স্মৃতিতে মনে হয়, কবি স্মৃতিতে কিন্তু ভাষা মানে কৃষ্ণচূড়া হচ্ছে অ্যাকচুয়ালি ভাষা আন্দোলনকে মনে করিয়ে দেয়, ভাষা আন্দোলন, শহীদের স্মৃতি, এবং এই ব্যাপারটা হচ্ছে মানে একটা আন্দোলনকে মনে করিয়ে দিচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি একটা চেতনার বহিঃপ্রকাশ আর কি। শামসুর রানের কাব্যগ্রন্থ নয় কোনটি, সেটা হচ্ছে শোকার্ত তরবারি, এটা হচ্ছে মূলত হাসান হাফিজুর রহমানের একটি কাব্যগ্রন্থ, হাসান হাফিজুর রহমান, ঠিক আছে, হাসান হাফিজুর রহমানের কবিতা। কোন পত্রিকায় কবি শামসুর রহমানের কবিতা প্রথম প্রকাশিত হয়, আমরা পড়েছি 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা। তারপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরছে, একদম ক্লিয়ার, একদম শুরু থেকে মনে হয় কয়েকবার এই কথাটা আমি বলেছি, বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় 28টি চরণ আছে, দেখো আমি কিন্তু তোমাদেরকে যখন এটা পড়াচ্ছিলাম আমি কিন্তু একদম শুরুতে বলেছি যে এগুলো কিন্তু পরীক্ষায় বেশ ফ্রিকোয়েন্টলি আসে, 28টি চরণ, দেখেছো, এগুলো কিন্তু পরীক্ষায় বেশ ফ্রিকোয়েন্টলি আসে, কয়টি চরণ, 28টি চরণ। আচ্ছা, রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে, এটাতে একটু যেটা ঝামেলা সেটা হচ্ছে এই যে
দেখো, আহ আমি যখন বলছিলাম যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ছে, এবং এই জায়গায় যখন লিখছিলাম যে থরথরে কি ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল, এখন সেটাকে যখন আমি শহীদের রক্তের বুদবুদের সঙ্গে তুলনা করছি, খুব ক্লিয়ার, কিন্তু এটা কিন্তু তোমাদের পাঠ পরিচিতির মধ্যেই বেশ ক্লিয়ারলি বলা আছে যে রক্তের বুদবুদ বলতে কিন্তু আমরা কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে। এবং কৃষ্ণচূড়া ফুল কিসের প্রতীক? 52 ভাষা আন্দোলনে যে শহীদদের যে আত্মত্যাগ, সেটার প্রতীক। ঠিক আছে, চেতনা। কৃষ্ণচূড়া হচ্ছে চেতনার প্রতীক, এবং কৃষ্ণচূড়া ফুলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, বা রক্তের বুদবুদ বলতে কিন্তু কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে। এবং বিষয়টা ঠিক কিরকম? বিষয়টা হচ্ছে যে রাস্তার মধ্যে যে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে, সেগুলো যখন একসাথে থরে থরে স্তরে স্তরে সাজানো থাকে, তখন সেটাকে রক্তের বুদবুদের মতন মনে হয়। আচ্ছা, কবি শামসুর রহমানের জন্মসাল 1929 সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন, এবং 2006 সালে কিন্তু তিনি 17 আগস্ট মৃত্যুবরণ করেন। 23 অক্টোবর জন্মগ্রহণ করেন, এবং 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমার এখনো মনে আছে, আমি ক্লাস 1-এ পড়তাম 2006 সালে। তো মানে শামসুর রহমান যখন মারা গেলেন, তখন বিষয়টা আমি তখনও বুঝতে পারছিলাম না যে কেন মানুষের এত শোক, কেন মানুষের এত কান্না। কোন কবির কবিতায় নগর জীবনের চেতনা অধিক পেয়েছে? শামসুর রহমান। এবং এই জন্য কিন্তু ওনাকে নাগরিক জীবনের কবি বা নাগরিক কবি বলা হয়। নাগরিক বা নাগরিক জীবনের কবি বলা হয়। পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে, যেমন মৃণাল ঋত্বিক কার ছদ্মনাম? শামসুর রহমান। নাগরিক জীবনের কবি বলা হয় কাকে? শামসুর রহমানকে। একে তো উনি ঢাকায় জন্মগ্রহণ করেন, এবং ওনার কবিতায় কিন্তু ঢাকা বা নগর জীবনের যে ব্যক্তি কেন্দ্রিকতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, এই বিষয়গুলো বারবার ফুটে ওঠে। কবি শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ কালের ধুলোয় লেখা, এটাতে উনি নিজের আত্মজীবনী তুলে ধরেছেন। কোনটি শামসুর রহমানের রচনা নয়? পৃথক পালঙ্ক। পৃথক পালঙ্ক হচ্ছে শামসুর রহমানের রচনা নয়, বাকি তিনটাই হচ্ছে তার রচনা। দুঃসময়ের মুখোমুখি গ্রন্থের রচয়িতা হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান হচ্ছে, এই যে একটু আগে দেখো এটা অপশনের মধ্যে ছিল, তো এটা একটা পড়লে আমরা পরেরটাতে ক্লিয়ার পেয়ে যাচ্ছি। নিচের কোন কবির জন্ম বৃহত্তর ঢাকা জেলায়? শামসুর রহমান, কিন্তু ওনার পৈতৃক নিবাস ছিল হচ্ছে নরসিংদীর পারাতলি গ্রাম। পৈতৃক নিবাস নরসিংদীর পারাতলিকা। নিচের কোনটি শামসুর রহমানের লেখা কাব্য নয়? বৈশাখে রচিত পংক্তিমালা, এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের একটি কবিতা। সৈয়দ শামসুল হকের একটি কাব্যগ্রন্থ। কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে সালামের মুখ, আর সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা। এটা তো কয়েক দফা বলাই হয়েছে। এবং সালামের মুখে উনি যে এটা দেখতে পাচ্ছেন, এটাও মূলত একটা চেতনা, যে আমি আসলে আজকে যাই দেখছি, যাকেই দেখছি, আমার মনে হচ্ছে আমি ভাষা আন্দোলনে ফিরে যাচ্ছি। এবং টোটাল বিষয়টা হচ্ছে দেশপ্রেম এবং গণজাগরণ। শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় কোনটি? বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। এটা হচ্ছে কবি আবু জাফর ওবায়দুল্লাহ, যার কবিতা তোমরা পড়েছো, আমি কিংবদন্তির কথা বলছি তার। ফেব্রুয়ারি 1969 কবিতা কোন ভাষা শহীদের নাম উল্লেখ করা হয়েছে? সালাম। দুজন ভাষা শহীদের নাম বলা হয়েছে, সালাম এবং বরকত। দেখছো যে কিরকম প্যাটার্নটা থাকে, প্রশ্নের মিলটা থাকে। শামসুর রহমান সম্পাদিত পত্রিকার নাম কি? দৈনিক বাংলা। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস এই জায়গায় জাস্ট রিপিট হচ্ছে, কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। দেখছো, আমি বলছিলাম এটা পড়ার সময় যে এই কবিতা, এই পত্রিকা উনি পরে সম্পাদিত, মানে এটা তিনি সম্পাদনা করেন, এটা পরে শামসুর রহমান নিজেই সম্পাদনা করেন। এবং আমরা পেশা, এই যেহেতু দেখলাম যে পত্রিকার সাথে বেশি যুক্ত ছিলেন, তাহলে তার পেশা সম্পর্কে আমরা আসলে মোটামুটি একটা ধারণা বা অনুমান, বা যারা বই পড়েছি তারা তো বুঝতেই পারে যে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তো আমরা যদি একটু এখানে আসি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা যেখানে ছিলাম একদম, যদি ফিরি, কোনটি শামসুর রহমানের কবিতা? সেটা হচ্ছে ফিরিয়ে নাও ঘাতক কাটা। কারণ আমার পূর্ব বাংলা হচ্ছে, তোমরা সবাই তার নাম শুনেছো, সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসানের ব্যাপারে সাধারণ জ্ঞানে তোমরা একটা জিনিস হয়তো পড়েছো বা পড়ে থাকবে, সেটা হচ্ছে উনি আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে, সেই জাতীয় সঙ্গীত ইংরেজিতে জাতীয় সঙ্গীত রয়েছে,
সেটা ইংরেজিতে অনুবাদ করেন। যেহেতু ইংরেজি শব্দটা লিখেছি, একটু মাথায় রেখো বিদেশি শব্দে কিন্তু দীর্ঘইকার বসে না, হ্রস্বইকার বসে। ঠিক আছে, তাহলে আমাদের জাতীয় সঙ্গীত ইংরেজিতে অনুবাদ করেন কে? সৈয়দ আলিয়া হাসান। এবং কেয়ার কাটা কিন্তু তোমরা সবাই জানো সুফিয়া কামালের লেখা। ঠিক আছে, তোমরা সবাই জানো কেয়ার কাটা হচ্ছে সুফিয়া কামালের লেখা। কেয়ার কাটার পাশাপাশি এবং আরেকটা প্রশ্ন প্রায় সময় আসে, সেটা হচ্ছে উদাত্ত পৃথিবী। তো তোমরা যখন তাহারেই পরে মনে কবিতাটা পড়েছো তখন কিন্তু তোমরা এটা দেখেছো। ঠিক আছে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এটা অবশ্যই ফেব্রুয়ারি 1969। ফুল হচ্ছে যে আমাদের বাংলা ভাষার যেটা, বাস্তবের বিশাল চত্বর বলতে আমরা বুঝেছি পুরো দেশ জুড়ে। ঠিক আছে, শামসুর রহমানের জন্মসাল অলরেডি দেখেছি, 1929 সালে তিনি জন্মগ্রহণ করেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম বলা হয়েছে? 2জন। এটা অলরেডি আমি 2বার পড়িয়েছি বা 3বার পড়িয়েছি, সালাম এবং বরকত। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কোনটি? গদ্য, ছন্দ এবং প্রবহমান ভাষা। প্রবহমান ভাষা বলতে হচ্ছে যেই ছন্দটা আসলে সিকুয়েন্সিয়ালি এগিয়েছে, একটা প্রবাহের মধ্যে ছিল, একটা স্টোরি ছিল। এবং গদ্য ছন্দ বলতে বোঝা যাচ্ছে যেই ছন্দের মধ্যে আসলে একটা ছন্দের স্টোরি লাইন, অর্থাৎ আমাদের ঠিক মানে গল্পের মতো মনে হয়েছে। এবং গদ্য ছন্দ কিন্তু আমরা তাহারই পরে মনের মধ্যেও পাই, যেখানে একটা মিল, মানে কোনো একটা মানে প্রবাহিত হয়েছে ছন্দটা, এবং সেটা একটা স্টোরির মতো মনে হয়েছে আর কি। 1969 কবিতা একুশের চেতনার রঙের প্রতীক কি? কৃষ্ণচূড়া। ঠিক আছে, একুশের চেতনা হচ্ছে কৃষ্ণচূড়া। ফেব্রুয়ারি 1969 কবিতা সালামের চোখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আলোচিত ঢাকা। দেখছো, একই প্রশ্ন ঘুরে ঘুরে কতবার আসে। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস একটু আগে বলেছিলাম। দেখো, বারবার আমরা কেন মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দিয়ে আসলে তোমাদের ফেসটা শুরু করেছি। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক দিয়ে কেন শুরু করেছি সেটা হচ্ছে, তোমরা দেখো এখানে যে প্রশ্নটা করা হয়েছে সালামের চোখ, এটা দেখো রিপিট হচ্ছে। পৈতৃক নিবাস কোথায়? আমি যখন নাগরিক কবি বলছিলাম কবি শামসুর রহমানকে, কবি শামসুর রহমানের জন্ম কোন জেলায়, তোমরা একটা জিনিস খেয়াল করবা। আমি বারবার বলছিলাম হচ্ছে ওনার জন্ম ঢাকায় হলেও কিন্তু উনি নরসিংদীতে, এই যে পৈতৃক নিবাস কিন্তু নরসিংদীতে, সো এটা আমি লিখে দিয়েছি। সো এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুল। ঠিক আছে, খুবই কেয়ারফুল থাকবো। এবং দেখো বারবার আমাদের এটা পড়লেই কিন্তু এখান থেকে যা যা আসবে তুমি মোটামুটি পারছো। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ কোন কবিতার পংক্তি? 1969। এটা তো তোমরা সবাই জানো। বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল। এটার অ্যান্সার হচ্ছে দুঃখিনী মাতার অশ্রু জলে। অর্থাৎ এর কি হয়, মানে কি হয় মানে হচ্ছে পরের লাইন, পরের লাইনটা জানতে চেয়েছে। কোন কবিতা গুচ্ছ শামসুর রহমানের? সো বুক সম্বন্ধে যে সুন্দর গান, রূপসী বাংলা তো না, এটা জীবনানন্দ দাশের। ঝরা পালক জীবনানন্দ দাশের। বুক তার বাংলাদেশের হৃদয় শামসুর রহমানের হলেও কবিতা গুচ্ছ, এই কনফিউশনটা ক্লিয়ার করব। কবিতা গুচ্ছ অর্থাৎ পুরো গুচ্ছটা পুরোটা হচ্ছে শামসুর রহমানের। তাইলে বুক তার বাংলাদেশের হৃদয় তার হলেও ঝরা পালক কিন্তু জীবনানন্দ দাশের, রূপসী বাংলা জীবনানন্দ দাশের, স্বপ্নের ডুকরে ওঠে বারবার, আলো পৃথিবী, এগুলো কিন্তু কোনোটাই তার নয়। কিন্তু আমি যদি এখানে দেখি রূপালী স্নান, অন্ধকার থেকে আলোয় কখনো আমার মাকে, এই সব কিছু হচ্ছে শামসুর রহমানের। ঠিক আছে, তাহলে এই কবিতা গুচ্ছটা হচ্ছে শামসুর রহমানের। এখানে একটা দেখো সেম প্রশ্ন, কোন কাব্য গুচ্ছ হচ্ছে আহ শামসুর রহমানের? এখানেও একটা ঝরা পালক আছে, আলো পৃথিবী আছে, ধুলোয় গড়া মহাপৃথিবীও হচ্ছে জীবনানন্দ দাশের, তারপর হচ্ছে ঝরা পালক জীবনানন্দ দাশের। এবং এগুলো তো এই যে আমি একটু আগে দেখিয়েছি আলো পৃথিবী খুব বেশি ভালো থাকতে নেই, এগুলো কিন্তু সব কোনটাই তার না। তাহলে এই তিনটাই কাটা। শিরোনাম মনে পড়ে না, যে অন্ধ সুন্দরী কাঁদে, বাংলাদেশ স্বপ্ন দেখে, এই সবগুলো হচ্ছে শামসুর রহমানের। এবং এখান থেকে দেখো বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয়, যে অন্ধ সুন্দরী কাঁদে, এগুলো তার হলেও এই কোন, এখানে যেহেতু একটা কিন্তু তার নয় বিধে আমরা তার পুরোটা আমরা তার বলতে পারছি না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে প্রথমটা, ক। তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমরা একটা কবিতা পড়েছো এসএসসি তে, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এটা অবশ্য মুক্তিযুদ্ধের পটভূমি। হ্যাঁ, এটা কিন্তু কেইউবি 17-18 সালে এসেছিল। সো এটা আউট অফ দ্য কনটেক্সট, এরকম প্রশ্ন খুব একটা আসে না, বাট মুক্তিযুদ্ধের সাথে যেহেতু রিলেটেড এবং শামসুর রহমানের কবিতাতে আমরা এই চ্যাপ্টারে ইন করেছি।
একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই চরণটি কোন কবিতার অন্তর্ভুক্ত? ফেব্রুয়ারি 1969। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? দেখো, সোনালী কাবিন হচ্ছে আল মাহমুদের, আল মাহমুদ। উত্তর বসন্ত আবুল হাসান। আমি কিংবদন্তের কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। সো রুদ্র করটিতে হচ্ছে আমাদের শামসুর রহমানের কবিতা, ঠিক আছে। সোনালী কাবিন খুব বিখ্যাত কবিতা, সো এটা একটু মাথায় রাখবো। ফেব্রুয়ারি 1969 কার রচনা? শামসুর রহমান। দেখো একই প্রশ্ন কতবার আসে। কোন কবি গান রচনা করেছিলেন? শামসুর রহমান। শামসুর রহমানের একটা বিখ্যাত গান আছে, তোমরা শুনেছো, বিভিন্ন জায়গায় এটা অনেকে গায়, আমি তারায় তারায় রটিয়ে দিব। এই গানটা কিন্তু শামসুর রহমানের কবিতা থেকে লেখা। এবং আরো অনেক কবিতা আছে, অনেক গান আছে, যেমন আহ বাংলাদেশ, হে স্বাধীনতা, এই গানগুলো কিন্তু শামসুর রহমান রচনা করেন। তো শামসুর রহমান হচ্ছে গান রচনা করেছিলেন। এই প্রশ্ন আমরা সিইউডি 16-17 সালে দেখেছি। কোনটি শামসুর রহমানের কাব্য গ্রন্থ? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে অবশ্যই, রৌদ্র করটিতে অবশ্যই, বুক তার বাংলাদেশের হৃদয়। দেখো 15-16 আর ইউ এ, তাহলে অ্যান্সার হবে সবকটি। ঠিক আছে, কাব্যগ্রন্থগুলোর নাম একটু আমরা পড়ে ফেলবো। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে যে কাব্যগ্রন্থগুলোর নাম বলেছি, দেখো কমন কিন্তু ওইখান থেকে ঘুরে ঘুরে আসতেছে। শামসুর রহমান পেশাগত জীবনে কি ছিলেন? সাংবাদিক। ওই যে বলছিলাম 3টে পত্রিকায় ছিলেন, তো আমরা ধরে নিতে পারি বা জানি সাংবাদিক। দেখো কত কানেক্টেড। মাতাল ঋত্বিক, আমি বলেছিলাম নাগরিক জীবনের কবি, নাগরিক কবি বা মাতাল ঋত্বিক বলা হয়। সরি, মাতাল ঋত্বিক গ্রন্থ হচ্ছে শামসুর রহমানের, এবং এই কবিতাটা কি কাব্যগ্রন্থটা কিন্তু তিনি লিখেছিলেন। কোনটি শামসুর রহমানের কাব্য? শামসুর রহমানের কাব্য হচ্ছে রৌদ্র করটিতে। পূর্বাভাস কার লেখা? সবাই জানো, সুকান্ত ভট্টাচার্য। তোমরা যখন 18 বছর বয়স পড়েছো, এটা তোমরা দেখেছো। রৌদ্র করটিতে হচ্ছে শামসুর রহমানের লেখা। হ্যাঁ, আচ্ছা। শামসুর রহমান স্নাতক ছিলেন ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি লিটারেচারে, ইংলিশ লিটারেচারে তিনি স্নাতক করেন। স্নাতক মানে হচ্ছে অনার্স, স্নাতক স্নাতকোত্তর, স্নাতকোত্তর মানে হচ্ছে স্নাতক যোগ উত্তর। তোমরা সমাস যখন পড়েছো, তোমরা জানো সমাসের প্রথম পদটাকে পূর্বপদ, পরের পদটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। তাহলে উত্তর মানে হচ্ছে স্নাতকের পরে মাস্টার্স করা। তাহলে এটার অ্যান্সার কি? কাব্যগ্রন্থ নয়, এটা হচ্ছে একক সন্ধ্যায় বসন্ত। একক সন্ধ্যায় বসন্ত, এটা হচ্ছে সৈয়দ আলিয়া হাসানের কবিতা। সৈয়দ আলিয়া হাসানের কবিতা, ঠিক আছে। কোন কাব্যগ্রন্থটি শামসুর রহমানের লেখা নয়? শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি। এটা একটু মাথায় রাখবা। এটা লিখেছেন মুহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি 2021 সালে বাংলা একাডেমির মহাপরিচালক, মানে তিনি ডিরেক্টর জেনারেল, এবং তার একটা উপাধি আছে, সেটা হচ্ছে জাতিসত্তার কবি। অর্থাৎ তিনি জাতিসত্তাকে নিয়ে যেভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন, তাই তাকে জাতিসত্তার কবি বলা হয়। বাংলা একাডেমির সভাপতি কিন্তু সেলিনা হোসেন। তোমরা সবাই কাকতারুয়া পড়েছো। কাকতারুয়া গল্পের যিনি লেখিকা, বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা সেলিনা হোসেন। আর মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা। শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, যেটা শামসুর রহমানের লেখা নয়। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? বিধ্বস্ত নীলিমা। এটা তো আমরা সবাই জানি। সো এই ছিল আমাদের ক্লাস, এবং এই ক্লাসটিতে আমরা হচ্ছে মোটামুটি একদম শুরু থেকে যদি দেখার চেষ্টা করি, যে আমরা শুরু থেকে যেটা করেছি, আমরা অ্যানালাইসিস দিয়েছি, দেন আমরা সিরিয়ালি কোন কোয়েশ্চেনের সঙ্গে কি মিল রয়েছে, পুরো বিষয়টা আসলে একটু বোঝার ট্রাই করেছি, এবং দেখেছি যে কিভাবে একটার সঙ্গে একটার মিল রয়েছে। এবং এখানে আমাদের যে দেশপ্রেম বা গণজাগরণ, সেটার কনটেক্সট যদি আমরা একটু বুঝতে চাই, সেটার জন্য আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান বুঝতে হবে, সেটাও আমরা বুঝেছি। এবং প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি শব্দ ব্যাখ্যা করে আমরা পড়ার ট্রাই করেছি, যেখানে আমরা হচ্ছে কবি পরিচিতি পড়েছি, এবং সেখানে আমরা ব্যাকরণগত যে মিলগুলো রয়েছে, যেমন ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তো তোমার পরীক্ষায় আসতেই পারে যে সালাম হচ্ছে কোন পদ, সালাম হচ্ছে কোন কারক।
তাহলে তোমরা জানো আহ মানে সম্বন্ধ বোঝালে সম্বন্ধ কারক। আমি যদি বলি হাত থেকে কলম পড়ে গেল, হাত থেকে, ঠিক আছে, হাত, হাত, যদি বলি আমার হাত থেকে, তাহলে আমার সঙ্গে কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্বন্ধ নাই। তাহলে এই যে হাত থেকে পড়ে যাওয়া, কোনো জিনিস থেকে বিচ্যুত হওয়া, ঝরে পড়া, এই যে হাত থেকে ঝরে পড়ে, হাত থেকে ঝরে, কোত্থেকে, হাত থেকে, এই যে বিচ্যুত হওয়া যদি বোঝায়, মাইনাস যদি হয়, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, মাইনাস হচ্ছে অপাদান কারক। আমি যদি বলি ঢাকা থেকে ট্রেন, ঢাকা, ট্রেনটি ঢাকা ত্যাগ করলো, তাহলে দেখো ট্রেনটি ঢাকা থেকে মাইনাস হয়ে গেছে, বের হয়ে গেছে, অপাদান। তাহলে হাত থেকে ঝরে, এটা কোন কারক, অপাদান কারক। হাত থেকে হচ্ছে অপাদান, ঠিক আছে। এখন হাতের সালামের ঝরে, সালামের তো ঝরে না, হাতের ঝরে, হাত হচ্ছে অপাদান। তাহলে হাতের সঙ্গে ঝড়ের সম্বন্ধ থাকলেও সালামের সঙ্গে ঝড়ের কোনো সম্বন্ধ নাই। সালামের সঙ্গে কার সম্বন্ধ রয়েছে, হাত। হাত নিজে একটা অপাদান। তাহলে যেই পদের ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ না থেকে সরাসরি কোনো একটা কারকের সাথে সম্বন্ধ থাকে, এখানে কিসের সাথে সম্বন্ধ, সালামের অপাদান কারকের সঙ্গে, তাই সালামকে আমরা হচ্ছে বলবো সম্বন্ধ কারক। বর্তমান যে 9-10 ব্যাকরণ রয়েছে সেটাতে সম্বন্ধ কারক বলা হয়, আগে আমরা সেটাকে পড়ছি সম্বন্ধ পদ। এভাবে আমরা ব্যাকরণ মিলাতে পারবো। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তাহলে কি তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের মুখ। তাহলে মুখটা হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা, কি, মুখ, কর্ম, কার মুখ, সালামের মুখ। তাহলে সালামের সঙ্গে সম্বন্ধ না থাকলেও মুখের সঙ্গে সম্বন্ধ আছে সালামের, সালাম হচ্ছে এখানে সম্বন্ধ কারক। ঠিক আছে, এইভাবে করে আমরা আস্তে আস্তে সবকিছু দেখার চেষ্টা করেছি। যেমন আমি যদি এখানে রক্তের বুদবুদের কথা বলি, জিনিসটা কি, বুদবুদ, এটা একটা বিশেষ্য, এটা একটা বিশেষ্য, কিন্তু কিসের, কিসের বুদবুদ, বুদবুদের একটা বৈশিষ্ট্য বুঝিয়েছি, এটা হচ্ছে বিশেষণ। তো কি ধরনের বিশেষণ, গুণগত বিশেষণ, এটা একটা গুণ বুঝিয়েছে। তাহলে এভাবে করে আমি মোটামুটি তোমাদেরকে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করেছি, এবং তোমরা যদি এভাবে পড়ো ইনশাল্লাহ এই টপিকে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমরা দেখেছি রিপিটেশন হয়েছে, এবং সেই রিপিটেশন গুলো যদি আমরা পড়তে চাই, টপিক সম্পর্কে আমাদের ভালো থাকা ধারণা থাকা জরুরি। এই জন্য তোমরা আমাদের মাস্টার ক্লাসগুলো দেখো, লাইভ ম্যারাথন ক্লাসগুলো করো, ভর্তি যারা হয়েছো, এবং প্রশ্ন ব্যাংকটা সলভ করার পর টপিকটা দেখো, টপিকের যে সিমিলার সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে সেটা দেখো। দেখার পরে তোমরা পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। তোমাদের সেই স্বপ্ন পূরণের যাত্রায় আমরা কিন্তু তোমাদের সাথে সবসময় আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।